এই পার্সেল পাঠাইল কে? যেই পাঠাচ্ছে সে নিশ্চয় আমার ব্যাপারে জানে, কিন্তু সে মানুষটাকে। আফসার সাহেব ভাবনার কেতাবে ডুব দিলেন, কিন্তু হাতড়েও পার্সেল পাঠানো অজ্ঞাত ব্যক্তির সম্পর্কে ধারণা করতে পারলেন না তিনি। এরই মাঝে তার ফোন বাজখাই সুরে বেজে উঠল। অকস্মাৎ ফোনের শব্দে হতচকিত আফসার সাহেব দ্রুত কল উঠালেন। ফোনের ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট জরুরি মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিলেন তাকে। আফসার সাহেব কোনো প্রকার জবাব না দিয়ে কল কেটে উঠে দাঁড়ালেন। ফোনটি পকেটে ঢুকিয়ে এগিয়ে গেলেন পার্সেলটির দিকে। পার্সেলটি নিয়ে টেবিলের ড্রয়ারে রেখেই রুম হতে চলে গেলেন তিনি। মনে মনে ভাবলেন, অফিস হতে ফিরেই পার্সেলটির একটা ব্যবস্থা করা যাবে। সকালে নাস্তার টেবিলে রমরমা, বিভিন্ন পদের খাবার দিয়ে ডাইনিং টেবিল ভরপুর। অসংখ্য খাবার রেখে রাগিবের চক্ষু চড়ক গাছ। সে বৃহদাকার বিস্মিত নেত্রযুগল দ্বারা বিভিন্ন পদের খাবারের দিকে অপলক চেয়ে রইল। তারে বিস্ময়ের মাত্রা উপলব্ধি করতে পেরে সালমা বেগম ক্ষীণ শব্দে হেসে উঠে বললেন, এত অবাক হওয়ার কি আছে রাগিব? রাগিবের বিস্ময় তখনও কাটেনি। সে বিস্মিত কণ্ঠে বলল, এত খাবার কেন আন্টি? কে খাবে এসব? কেন তুমি? রাগিব আরেক দফা বিস্মিত হলো, বলল, অসম্ভব আন্টি, এত খাবার খেলে আমি বেলুনের মতো উড়ে যাব। এত খাবার রান্না করেছেন কেন? কেন আবার? তুমি এখন আমাদের জামাই, সে হিসাবে তো খাবার দাবার রান্না করতেই হয়, তাই না? এটা হলো সকালের জামাইয়ের ভোজ, দুপুরে আর রাতেরটা আছে। আন্টি আপনি তো আমাকে খাইয়েই মেরে ফেলবেন দেখি। আমি এত পেটুক না, একটু কম করে রান্না করবেন প্লিজ। আর আজকে আমারও সাবিহার জন্য লাঞ্চ আর ডিনারের ব্যবস্থা করার দরকার নেই, আমরা বাইরে খাওয়া দাওয়া করব। সালমা বেগম মৃদু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে। সাবিহা, সাবিত কোথায়? আসছে ওরা, তুমি খাওয়া শুরু করো। ওরা আসুক, তারপর খাওয়া দাওয়া শুরু করব। আপনিও বসুন আন্টি। সালমা বেগম চেয়ার টেনে বসে পড়লেন। 2 মিনিটের মাঝে সাবিহা ও সাবিত ডাইনিংয়ে চলে এলো। তাদের প্রতিক্রিয়াও ঠিক রাগিবের মতো হলো। এ নিয়ে কিছুক্ষণ হাসাহাসি শেষে নাস্তা খাওয়া শুরু করলো। মন থেকে ডেটে যেতে চাইছো তো? টার্টেল নেক সোয়েটারের ওপর কালো ব্লেজার পরতে পরতেই সাবিহাকে জিজ্ঞেস করলো রাকিব। সাবিহা তখন ড্রেসিং টেবিলের সামনে অবিন্যস্ত চুলের গোছাকে রাবার ব্যান্ড দিয়ে বিন্যস্ত করতে ব্যস্ত। আয়নার মাধ্যমেই রাগিবের বাণী চাইল সে। অপলক চাহনিতে রাগিবের দিকে চেয়ে রইল। তারে দেখার তৃষ্ণা যেন মিটল না। ভাবতেও অবাক লাগে, আয়নায় ভেসে ওঠা প্রতিবিম্বের মানুষটি আজ তার, অথচ গতকাল সকাল অবধিও সবকিছু অনিশ্চিত ছিল। প্রথম ভালোবাসাকে দীর্ঘস্থায়ী ও শেষ ভালোবাসা হিসেবে পাওয়ার সৌভাগ্যটা তার হবে কিনা সেটাও জানা ছিল না সাবিহার। তবে ভাগ্যর পরিক্রমায় রাগিব আজ থেকে বৈধভাবে তার। সাবিহার নিশ্চুপতা উপলব্ধি করে রাগিব পুনরায় একই প্রশ্ন করল। ঘোর কাটল সাবিহার। ক্ষীণ লাজুক প্রসন্ন হাসি দিয়ে বিনা দ্বিধায় সে বলল, অবশ্যই। ডাউট আছে? রাগিব স্মিত হাসল। ব্লেজারের স্লিভ ঠিক করতে করতে বলল, ছিল, কিন্তু তোমার কনফিডেন্টলি অ্যান্সার দেওয়া দেখে সেই ডাউট ক্লিয়ার হয়ে গিয়েছে। সাবিহা প্রত্যুত্তরে মুচকি হাসল। অতঃপর চেয়ারের ওপর থেকে উঠে গিয়ে রঙের লং জ্যাকেট গায়ে জড়িয়ে রাগিবের সামনে এসে দাঁড়ালো। বলল, রেডি? হুম, তাহলে যাওয়া যাক। অবশ্যই। এই বলেই রাগিব সাবিহার হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। হিমশীতল পরিবেশেও এক উষ্ণ ছোঁয়া অনুভব করল সাবিহা। তার সর্বাঙ্গ অল্প বিস্তর কেঁপে উঠল। প্রথমবারের মতো রাগিবের স্পর্শে তার অন্তঃস্থলে তীব্র সুখানুভব হলো। ঠোঁটের কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। রাগিব আর চোখে তাকালো সাবিহার পানে। তার স্নিগ্ধময়ীর স্নিগ্ধ আবেশী হাসিতে বিগলিত হলো রাগিব। তার হাতের মুঠো দৃঢ় হলো। সাবিহা তা উপলব্ধি করতে পেরেই ঠোঁট চেপে হেসে বলল, কি হলো, যাবেন না? রাগিবের আশাভঙ্গ হলো। সে আশা করেছিল সাবিহা হয়তো ভীষণ লজ্জায় নুয়ে পড়বে, তার গোল গোল গাল দুটো ঈষৎ রক্তিমা ভাব ধারণ করবে। কিন্তু তার ধারণাকে ভুল প্রমাণিত করে সাবিহা ঠিক উল্টো কাজটা করলো। বিয়ের পর রোমান্টিক ডেটে যাওয়ার প্রস্তাবে তৎক্ষণাতেই রাজি হলো সে। ছোটবেলা হতে বিদেশি সংস্কৃতিতে গড়ে ওঠা সাবিহার মননে সকল বিষয় লজ্জা ভাবটা তুলনামূলক কম।
বাঙালি মেয়েরা যেখানে বিয়ের পর স্বামীর সাথে লাজুক কণ্ঠ ব্যতীত কথাই বলতে পারে না, সেখানে সাবিহা ব্যতিক্রম। সে এসব লাজুক মুহূর্তে সময় না দিয়ে রাগিবকে পুরোপুরি জেনে নিতে সময় দিতে চাইছে, রাগিবকে গভীরভাবে ভালোবাসতে চাইছে। সে ভালোবাসায় থাকবে না কোনো খাদ। ঈষৎ নীলাভ সবুজ টলটল পানির ওপর দিয়ে ধীর গতিতে বয়ে চলছে তাদের গন্ডোলাটি। মাঝারি আকারের গন্ডোলাটি বেশ কারুকার্যপূর্ণ। সম্মুখে প্রান্ত রয়েছে সোনালী রঙের ঘোড়ার একটি মূর্তি। গন্ডোলার দুপাশে লাল ও সাদা রঙের গোলাপ দিয়ে সাজসজ্জায় পরিপূর্ণ। বসার জন্য রয়েছে দুটো চেয়ার। গন্ডোলাটি মূলত দম্পতিদের জন্য, ফলে রাগিব ও সাবিহা বেশ আরাম আয়েশের সহিত বসতে পেরেছে। দুপাশে বিভিন্ন উচ্চতার দালানের মাঝ দিয়ে বয়ে চলা সরু খালের টলমলকৃত পানির উপর দিয়ে বয়ে চলছে গন্ডোলাটি। তাদের গন্ডোলার আশেপাশে চলাচল করছে আরও গন্ডোলা। কিছু দূর পর পর গন্ডোলাটি ছোট আকৃতির কিছু ব্রিজ অতিক্রম করে চলছে। ব্রিজের এপাশের রাস্তা ও ওপাশের রাস্তার দূরত্ব নিতান্তই কম। দুপাশের রাস্তায় খালের ধার ঘেঁষে গড়ে উঠেছে ছোটখাটো কিছু স্থায়ী ও অস্থায়ী রেস্তোরাঁ। কিছু কিছু কপতেরা সেখানে বসে বসে গল্প করছে এবং কফি খাচ্ছে। তো কিছু কপতি লোকলজ্জার পরোয়া না করে খানিক অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করছে। রাগিব ও সাবিহা একে অপরের হাত ধরে চলমান পরিবেশটি দারুণ উপভোগ করছে। ৮ ঘন্টার দীর্ঘ রোমান্টিক গন্ডোলা রাইড শেষে তারা হেঁটে হেঁটে সরু গলি পেরিয়ে একটি রেস্তোরাঁয় এসে বসল। লাঞ্চের জন্য অর্ডার করলো পাস্তা আল তন্ন অ্যান্ড রেড শ্রিম্প। লাঞ্চ শেষে ভেনিসের সরু গলি ধরে হাঁটল তারা। শেষ বিকেলে একটি জুয়েলারি দোকানে ঢুকেই সাবিহার জন্য সূক্ষ্ম কারুকার্যে খচিত হার্ট শেপের একটি লকেট কিনে দিল রাগিব। অনুরাগের সহিত সাবিহার গলায় পরিয়ে দিল সেটি। অতঃপর তার স্নিগ্ধময়ী ললাটে এঁকে দিল ভালোবাসায় মোড়ানো আলতো একটি চুম্বন। রাগিবের নিভৃত ছোঁয়ায় আবেগী হয়ে উঠল সাবিহা। তার আখিজোড়া ঈশ্বর সিক্ত হয়ে এলো। সে মৃদু হাসি দিয়ে নিচু কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ রাগিব। রাগিব প্রতিউত্তর করল না। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি ঝুলিয়ে সাবিহাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যা পেরিয়ে রাত, রাত পেরিয়ে মধ্যরাত ছুঁই ছুঁই। রাগিব ও সাবিহা এখনো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়নি। দুজনের কারোরই মন চাইছে না এই দারুণ উপভোগ্য সময়গুলো ফেলে চার দেয়ালের মাঝে বন্দী হতে। তারা চাইছে আজ রাতটা এ শহরের মাঝেই বিচরণ করে কাটিয়ে দিতে, হিনহিনে শীতল হাওয়ার মাঝে এসে বসে জ্যোৎস্না বিলাস করতে, একে অপরের হাতে হাত রেখে নিশ্চুপ সময়গুলো উপভোগ করতে। রাতের খাবার খেয়ে রেস্তোরাঁয় সময় কাটিয়ে সরু গলিগুলো দিয়ে হাঁটছে তারা। প্রায় জনমানব শূন্য গলি ও রাস্তাগুলো গভীর নীরবতায় ছেয়ে আছে। এই নীরবতার সাক্ষী হয়ে পথ পাড়ি দিচ্ছে নতুন ভালোবাসায় মোড়ানো এক দম্পতি। রাগিব ও সাবিহা বিনাবাক্যে হেঁটে চলেছে। কিছু দূর যেতেই রাগিবের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল তাদের ব্যতীত এই রাস্তায় এক লোক হাঁটছে বললে ভুল হবে। লোকটি তাদের পিছু নিয়েছে। রাকিব নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের শক্তিকে ভুল প্রমাণিত করতে পরপর দুটো গলি অতিক্রম করলো। তারপর পিছু পিছু লোকটিও দুটো গলি অতিক্রম করলো। না, রাকিবের এ ধারণা ভুল প্রমাণিত হলো না। সত্যিই লোকটি তাদের পিছু নিয়েছে। রাকিব সতর্ক হলো, সাবিহার হাতখানা শক্ত করে ধরল। অকস্মাৎ হাতের বাঁধন দৃঢ় হওয়ায় কিঞ্চিত অবাক হলো সে। এ নিয়ে রাকিবকে প্রশ্ন করতে সে ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে রাকিবের দিকে চাইল, কিন্তু রাকিব তাদের পিছু নেওয়া ব্যক্তিটিকে দেখতে ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল। অমনি লোকটি অকস্মাৎ রাকিবের ওপর ঝাঁপিয়ে পড়ল। আপাদমস্তক কালো পোশাকে আচ্ছাদিত, মুখে মাস্ক পরিহিত আগন্তুকের অতর্কিত হামলায় ভারসাম্য হারিয়ে রাকিব মাটিতে লুটিয়ে পড়ল। অকস্মাৎ ভয়ঙ্কর এই ঘটনার সম্মুখীন হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল সাবিহা। সেই স্তব্ধ দৃষ্টিতে রাকিব ও অজ্ঞাত লোকটির দিকে চেয়ে রইল। এদিকে রাকিব ঘটনার আকস্মিকতা শূন্য মস্তিষ্কের হয়ে পড়ল। ফলে আত্মরক্ষার্থে লোকটির ওপর ফিরতি আক্রমণ করে উঠতে পারল না সে। তার এই নিরাধার অবস্থার সুযোগ নিতেই অজ্ঞাত লোকটি পুনরায় তার ওপর হামলা চালাচ্ছে। এ পর্যায়ে সে রাকিবের মুখে একটি ঘুষি দিয়ে তাকে দুর্বল করার প্রচেষ্টা চালালো। ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে রাকিব লোকটিকে নিজের ওপর হাত সরিয়ে এক ধাক্কায় পাশে ফেলে দিল এবং নিজে কিছুটা পিছিয়ে গিয়ে উঠে দাঁড়ালো। আগন্তুক পূর্বের ন্যায় সর্বশক্তিতে উঠে গিয়ে পুনরায় রাকিবের ওপর আক্রমণ চালালো। কিন্তু এ পর্যায়ে রাকিব সে আক্রমণ প্রতিহত করতে সক্ষম হলো। সে আগন্তুকের হাত আটকে মুখ বরাবর একটি ঘুষি মারল। পরে আগন্তুক কয়েক কদম পিছিয়ে ছিটকে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তৎক্ষণাৎ রাকিব তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, হু আর ইউ ম্যান? আগন্তুক জবাব দিল না।
বরং ক্ষণেই কোমরের পাশ হতে পিস্তল বের করে রাগিবের উপর তাক করল। আকস্মিক এই ঘটনায় থতমত খেয়ে গেল রাগিব ও সাবিহা। তাদের কিছু বুঝে ওঠার পূর্বেই আগন্তুক ট্রিগার চেপে একটি গুলি চালালো, কিন্তু ভাগ্যের পরিক্রমায় গুলিটি রাগিবকে স্পর্শ করতে পারল না। আগন্তুকের নীরব আক্রমণে সাবিহা ও রাগিব ঠিক বুঝে উঠতে পারল সে কি চাইছে। চোর ডাকাত হলে নিশ্চয়ই এতক্ষণে টাকা চাইতো, কিংবা টাকা ছিনিয়ে নিয়ে চলে যেত, কিন্তু এ পর্যন্ত আগন্তুক ছিনতাইপূর্ণ কোনো কাজ করল না। অবাক হওয়ার বিষয় বটে। মুহূর্তে আগন্তুক পুনরায় ট্রিগার চাপতে উদ্যত হলো। তার এই চেষ্টা বিফল করতে রাগিব দৌড়ে আগন্তুকের দিকে এগিয়ে গেল, কিন্তু তার পৌঁছানোর পূর্বেই সাবিহা এগিয়ে এসে সর্বশক্তি দিয়ে আগন্তুকের কবজিতে পা দিয়ে আঘাত দিল। পরে আগন্তুকের হাত হতে পিস্তল দূরে গিয়ে পড়ল। এরই সুযোগে রাগিব তার উপর ঝাঁপিয়ে পড়ল। আগন্তুককে দুটো খুশি দিতেই আগন্তুক ফিরতি মারল রাগিবকে। এভাবে দুজনের মাঝে ধস্তাধস্তি চলল। ধস্তাধস্তির এক পর্যায়ে রাগিব আগন্তুকের মাস্ক খুলতে নিল। এটি দেখার জন্য যে লোকটি প্রকৃতপক্ষে কে, কিন্তু আগন্তুক রাগিবের সে প্রচেষ্টা বিফল করে দিল। তবে রাগিবও পুনরায় চেষ্টা চালালো এবং এ চেষ্টায় সে সফল হলো। আগন্তুকের মাস্ক খুলে তার চেহারা দর্শন করতেই রাগিব আশ্চর্যান্বিত হলো, কারণ আগন্তুক আর কেউ নয় বরং তার বহু পুরনো শত্রু আর্নল্ড। সে আর্নল্ডকে দেখে ভীষণ আশ্চর্য হলো, কারণ তার কাছে তথ্য মতে আর্নল্ডের বেঁচে থাকা অসম্ভব। তাহলে আর্নল্ড বেঁচে আছে কি করে? এই চিন্তা করে রাগিবের বিস্ময়াভাব যেন কিছুতেই কাটছে না। এদিকে আর্নল্ডের চেহারা রাগিবের সম্মুখে বহিঃপ্রকাশ হতে সে মাস্ক দিয়ে নিজের চেহারা আবৃত করে ফেলল। অতঃপর রাগিবের নিকট হতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সে স্থান ত্যাগ করল। রাগিব তখনও মাটিতে বসে আছে। সে আর্নল্ডের বেঁচে ফেরার অঙ্ক কষতে ব্যস্ত। শেষ মুহূর্তে রাগিবকে এরূপ নিস্তেজ হতে দেখে খানিক অবাকই হলো সাবিহা। সে কোনো থেকে এগিয়ে রাগিবের সম্মুখে গিয়ে দাঁড়ালো, কণ্ঠে বিস্ময় ভাব প্রকাশ করে জিজ্ঞেস করল, শেষ সময়ে এসে ওভাবে ছেড়ে দিলেন কেন লোকটাকে? রাগিব ফ্যালফ্যাল করে সাবিহার পানি চাইল। এখন সে সাবিহাকে কি জবাব দেবে তা ভাবতে লাগলো। সাবিহা তার কাছে কোনো জবাব না পেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। জিজ্ঞেস করল, কি ভাবছেন এত? খানিক বাদে রাগিব জবাব দিল, কিছুই না, চলো বাড়িতে ফিরে যাই। এখন জায়গাটা খুব রিস্কি লাগছে। এই বলে সে উঠে দাঁড়ালো সাবিহাও। অতঃপর রাগিব সাবিহার হাত ধরে নীরবে হাঁটতে লাগলো। রাগিবের মস্তিষ্কে চলছে নানা প্রশ্নের জোয়ার, যা সবটাই আর্নল্ডকে ঘিরে। যেহেতু আর্নল্ড জানে রাগিব সিসিলি ছেড়ে ভেনিসে অবস্থান করছে, সেহেতু সে এটাও জানে রাগিব সাবিহাকে বিয়ে করেছে। আর তার সাথে রাগিবের যে পর্যায়ে শত্রুতা আছে, তাতে সে নিশ্চয়ই এবার বড় কোনো পরিকল্পনা নিয়ে ফিরে এসেছে। এতে কোনো সন্দেহ নেই আর্নল্ড রাগিবের পাশাপাশি সাবিহার ক্ষতি করারও চেষ্টা করবে। রাগিব ভেতরে ভীষণ অস্থির হয়ে পড়ল। সাবিহাকে নিয়ে আকাশ পাতাল চিন্তাভাবনা তাকে আবিষ্ট করে ফেলল। ভেবে রাখলো আজ বাড়িতে পৌঁছেই সর্বপ্রথম অ্যান্ড্রুকে ফোন করে আর্নল্ডের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানবে এবং বাড়ির আশেপাশে গুপ্ত লোকেদের দ্বারা নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। কিন্তু এতে আফসার সাহেবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। সাবিহার বিপদপূর্ণ এক ভবিষ্যতের ভাবনা রাগিবের মস্তিষ্কে আসতে সে শিউরে উঠল। নিজের হাতের মুঠোয় সাবিহার হাত নিয়ে দৃঢ়ভাবে চেপে ধরল। তার দৃঢ় স্পর্শে কিঞ্চিত ব্যথা পেল সাবিহা। ক্ষণে মুখ দিয়ে আহ শব্দ নির্গত হতেই রাগিব তটস্থ হতো। তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দাঁড়িয়ে পড়ল রাগিব। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে সাবিহা? সাবিহা মৃদু হাসার চেষ্টা করে বলল, কিছু না, আপনি হাতটা একটু জোরে ধরায় ব্যথা পেয়েছিলাম, দ্যাটস ইট। রাগিব নিজের ভুল বুঝতে পারল, খানিক লজ্জিত হলো, নিচু স্বরে বলল, সরি, বুঝতে পারিনি আসলে। রাগিবকে মাঝপথে থামিয়ে দিয়ে সাবিহা আশ্বস্ত করে বলল, বুঝতে পেরেছি, কিছুক্ষণ আগের ইনসিডেন্টটা নিয়ে চিন্তা করছেন তাই তো? এত চিন্তা করার কি আছে? আর আমার কিছু হবে না, কারণ আপনি সবসময় আমার সাথেই আছেন। রাগিব দুর্বল চিত্তে হাসল। পুনরায় প্রিয় মানুষকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলেছে তার ঢের বুঝতে পারছে রাগিব। সে কিয়ৎক্ষণ সাবিহার পানে চেয়ে রইল। হঠাৎ কি মনে করে বলল, এই ঘটনা সম্পর্কে তোমার বাবাকে কিছু বলো না সাবিহা। আঙ্কেল ভাবতে পারো হয়তো আমাকে বিয়ে করে তোমার বিপদ বেড়েছে।
আপনি এ ব্যাপারে নিশ্চিত থাকুন, আব্বু এ নিয়ে কিছুই জানতে পারবে না। থ্যাঙ্কস সাবিহা। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। আপনি কি লোকটাকে চিনতেন? সাবিহার এমন সন্দেহজনক প্রশ্নে রাগিবের বুক ধক করে উঠল। ঠোঁটজোড়া শুকিয়ে এলো, নিজেরই অস্থির চিত্ত সাবিহার দৃষ্টির অগোচরে রাখতে নিজেকে নিয়ন্ত্রণ করল সে। প্রশ্নটিকে হেসে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, আরে কি যে বলো না, আমি লোকটাকে চিনব কি করে? সাবিহার সন্দেহ পুরোপুরি দূর হলো না। সে পুনরায় জিজ্ঞেস করল। তাহলে আপনি লোকটাকে যেতে দিলেন কেন? রাগিব হাস্যোজ্জ্বল মুখে জবাব দিল, ইচ্ছা করে যেতে দিয়েছি নাকি? আমার পক্ষে আর হাত চালানো সম্ভব ছিল না, শরীর ছেড়ে দিয়েছিল। এই জন্যই লোকটা ছাড়া পেয়ে গেল। আমার মধ্যে ফুল এনার্জি লোডেড থাকলে আমি ওই বদমাশকে ছাড়তাম নাকি? সাবিহা প্রত্যুত্তর করল না, মুচকি হাসল। তার চেহারার প্রতিক্রিয়া বলে দিল সে রাগিবকে আর সন্দেহ করছে না। তার হাসি দেখে স্বস্তি মিলল রাগিবের। চিন্তামুক্ত হলো সে। সারাদিনের ঘোরাঘুরি শেষে ক্লান্ত হয়ে দ্রুতই ঘুমিয়ে পড়ল সাবিহা। কিন্তু শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও রাগিবের আখি জোড়ায় ঘুম হানা দিল না। সে শুয়ে শুয়ে সাবিহার গভীর ঘুমে অপেক্ষা করল। আধ ঘন্টা পেরোতেই সাবিহা দুনিয়া ঘুরে গভীর ঘুমে মগ্ন হলো। সে সুযোগে রাগিব চুপিসারে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। 5 দিনের বিজনেস ট্যুরে আফসার সাহেবও সামাদ শহরের বাইরে অবস্থান করে। রাগিব নিশ্চিন্ত হয়ে অ্যান্ড্রুকে কল করল। অ্যান্ড্রু কল রিসিভ করতে রাগিব গম্ভীর কণ্ঠে বলে উঠল, এন্ড্রু, তুমি কি আর্নল্ডের ডেথের নিউজ সম্পর্কে শিওর? অকস্মাৎ রাগিবের ফোন, উপরন্তু তার এই প্রশ্নে ভাবাচাকা খেল অ্যান্ড্রু। আকাশ হতে পড়েছে এমন ভাব ধরে বলল, জি স্যার, আপনি হঠাৎ আর্নল্ডের সম্পর্কে জানতে চাইলেন কেন? যা প্রশ্ন করেছি তার জবাবটা আগে দাও এন্ড্রু। তুমি কি ওর ডেথের ব্যাপারে শিওর? অ্যান্ড্রু নিজেকে সামলে নিল, বলল, জি স্যার, একদম শিওর। কার অ্যাক্সিডেন্টেই আর্নল্ড মারা গিয়েছে। ওর সাথে বাকি যে দুজন ছিল তারাও মারা গিয়েছে। অত উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার পর বেঁচে থাকার ন্যূনতম চাষটুকু থাকে না স্যার। তাহলে আর্নল্ড বেঁচে গেল কি করে? আমার সামনেই বা এলো কি করে? রাগিবের এহেন কথা থতমত খেল অ্যান্ড্রু। বিস্মিত কণ্ঠে বলল, তা কি করে সম্ভব স্যার? আমরা গাড়িতে 3 জনেই ডেড বডি দেখেছিলাম। আচ্ছা, এসব বাদ দাও। আর্নল্ড যেহেতু বেঁচে আছে সেহেতু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বাড়িতে সিকিউরিটি আরও কড়া করো, আর ভেনিসেও পর্যাপ্ত সিকিউরিটি অ্যারেঞ্জ করো। তবে অ্যাট ফার্স্ট আর্নল্ডের পজিশন জানতে কয়েকজনকে কাজে পাঠাও, বাকিটা তুমি দেখে নাও। পারবে তো? জি স্যার, অবশ্যই পারবো, আপনি নিশ্চিত থাকুন। আচ্ছা স্যার, অনিক স্যারকে কি এ ব্যাপারে জানাবো? হ্যাঁ জানাও, ওকেও অ্যালার্ট থাকতে বলো। ওকে স্যার। কল কেটে দিল রাগিব। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। সাবিহাকে নিয়ে তার অন্তঃস্থলে নানারূপ খারাপ চিন্তা উকি দিল। তার স্নিগ্ধময়ীকে হারানোর ভয় তাকে গ্রাস করে ফেলল। দৃঢ়চিত্তের রাগিব পরিণত হলো দুর্বল চিত্তে। সব পরিস্থিতিতে যে নিজেকে সর্বোচ্চ সামনে রাখতে সক্ষম সেও প্রিয়জনকে হারানোর ভয় নিস্তব্ধ হয়ে পড়ল। সাবিহাকে ভার্সিটিতে নামিয়ে দিতে গিয়েছে রাগিব। 2 দিন বাদে আজ গেস্ট হাউস থেকেই সাবিহার রুমে সবকিছু স্থানান্তর করতে ব্যস্ত ছিল রাগিব ও সাবিহা। এরই মাঝে ভার্সিটি যাওয়ার সময় হয়ে যাওয়ায় দুজনেই বেরিয়ে পড়ে। এদিকে তাদের এ সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হাত বাড়ায় সালমা বেগম। রাগিবের অনুপস্থিতিতে তিনি রাগিবের অগোছালো জিনিসপত্রগুলো গুছিয়ে সাবিহার রুমে নিয়ে যেতে লাগলেন। তার সাথে কাজে নেমে পড়ল একজন সার্ভেন্টও। গোছগাছের এক পর্যায়ে ছোট্ট বুক সেলফ থেকে বইগুলো নামিয়ে কার্টুনে ভরতে লাগলেন সালমা বেগম। বই নামানোর একদম শেষ পর্যায়ে দুটো বইয়ের মাঝ অপর একটি কাগজ জাতীয় কিছু আবিষ্কার করলেন তিনি। উপরের বইটি সরাতেই তার হাতে একটি প্রিন্টের ছবি এলো। ছবিটিতে রাগিব ও তার প্রায় তারই বয়সের হাস্যোজ্জ্বল চেহারার একটি মেয়ে একে অপরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। রাগিবের পাশে অচেনা মেয়েটিকে দেখে তৎক্ষণাৎ সালমা বেগমের মাঝে সন্দেহ মাথাচাড়া দিয়ে উঠল। তার জানা মতে রাগিবের কোনো ভাই বোন নেই। দেশে শুধু সে আর তার বাবা থাকতো। তাহলে এই মেয়েটি কি রাগিবের? সালমা বেগম ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বোঝার চেষ্টা করলেন ছবির মেয়েটিও রাগিবের মধ্যস্থ সম্পর্ক, কিন্তু ঠিক যেন বুঝে উঠতে পারলেন না তিনি। চিন্তার অতল সাগরে ডুবে রইলেন তিনি। অকস্মাৎ সার্ভেন্টের ডাকে খানিক চমকে উঠলেন তিনি।
তৎক্ষণাৎ ছবিটি নিজের কাছে রেখে বইটি কার্টুনে রাখলেন সালমা বেগম। সার্ভেন্টকে বললেন কার্টুনটি নিয়ে যেতে। সার্ভেন্ট কার্টুন নিয়ে চলে যেতেই সালমা বেগমের মুখশ্রীর রূপরেখা যেন বদলে গেল। দু চোখে সন্দেহের আভাস পাওয়া গেল। চিন্তাশক্তি তীক্ষ্ণ হয়ে এলো, মস্তিষ্ক সতর্ক হলো। এই ছবির রহস্য খুঁজে বের করতেই তিনি রাগীবের রুমে তল্লাশি অভিযান শুরু করলেন, হয়তো আরও কিছু পাবার আশায়। কিন্তু 20 মিনিটের চিরুনি তল্লাশি শেষেও তিনি কিছুই পেলেন না। খানিক অবাক হলেন এতে, তবে এ নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মনে মনে পরিকল্পনা করলেন রাগে ফিরে এলেই ছবির মেয়েটির সম্পর্কে সরাসরি জিজ্ঞেস করবে, কারণ এসব বিষয়ে কাল বিলম্ব করার অর্থ মেয়ের ভবিষ্যৎ সংকটপূর্ণ মুহূর্তে ছেড়ে দেওয়া। সালমা বেগম দৃঢ়চিত্তে সিদ্ধান্ত নিলেন, অতঃপর রুমের অন্য কাজে মনোযোগী হলেন। হেই সাবিহা, কেমন আছো? প্রায় 1 মাস পর সেই পরিচিত এবং বিরক্তিপূর্ণ কণ্ঠ শুনে শরীর জ্বলে উঠল সাবিহার। তার এই অপ্রসন্নতার কারণ যে কণ্ঠ, সে কণ্ঠের মালিকের নাম অ্যাঞ্জো। সাবিহার সাথে একই ভার্সিটিতে পড়ে সে। পহেলা হতেই সাবিহার রূপে পাগলপ্রায় অ্যাঞ্জো সবসময় সাবিহাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে উন্মুখ হয়ে থাকে। কিন্তু সাবিহা বরাবরের মতোই অ্যাঞ্জোকে উপেক্ষা করে চলে, কারণ অ্যান্ড্রো কখনোই এক নারীতে স্থির থাকা ব্যক্তি নয়। প্রায় প্রতি রাতে মেয়েদের সাথে রাত কাটিয়ে তাদেরকে গার্লফ্রেন্ড বানায়। এক একজনের সাথে কয়েক মাস কাটিয়ে নতুন করে অন্য মেয়ের পেছনে পড়ে সে। এসব কারণেই মূলত অ্যাঞ্জোকে দু চোখে দেখতে পারে না সাবিহা। আজ ক্লাস শেষ করে সেও সোফিয়া ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই পেছন থেকে গলা উঁচিয়ে সাবিহাকে ডাকলো অ্যাঞ্জো। অ্যাঞ্জোরে অসাধারণ প্রশ্নের কড়া জবাব দিতে সাবিহা পিছনে ফিরে অ্যাঞ্জো নামক ছেলেটিকে কিছু বলতে যাবে, কিন্তু এর পূর্বেই অ্যাঞ্জো তার সম্মুখে এসে দাঁড়ালো। সাবিহার দিকে ডান হাত এগিয়ে দিয়ে ভদ্রতা সূচক সুরে বলল, দীর্ঘ 1 মাস পর তোমার দেখা পেলাম সাবিহা, কি যে শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না তোমাকে। সাবিহা চোখ মুখ কুঞ্চিত করে ভীষণ বিরক্তির সহিত বলল, তোমার শান্তি আমার কাছে অশান্তি লাগে এনজো। এত দিনেও এটা বুঝতে পারোনি তুমি? অ্যাঞ্জো সাবিহার প্রথমোক্ত কথাটি পুরোপুরি উপেক্ষা করে বলল, তুমি আমাকে এই 1 মাস মিস করনি সাবিহা? সাবিহা জবাব দিল না, বরং গরম চোখে অ্যাঞ্জোর দিকে চেয়ে রইল। তার এই চাহনিতেই অ্যাঞ্জো যেন ঘায়েল হলো। সোফিয়া তীক্ষ্ণ কণ্ঠে বলল, সাবিহা যে তোমাকে অপছন্দ করে সেটা কি বোঝো না? না কি বুঝতেও চাও না অ্যাঞ্জো? অ্যাঞ্জো বাঁকা হাসল। তার এই হাসি সাক্ষাৎ শয়তানের হাসির ন্যায় লাগলো। সে সাবিহার দিকে গভীর দৃষ্টিপাত করে বলল, বুঝতে চাই না, আমি শুধু ওকে পেতে চাই। অ্যাঞ্জোর শেষোক্ত কথায় সাবিহার মেজাজ তিরিক্ষি হয়ে এলো, তবুও সে নিজেকে যথেষ্ট শান্ত রাখল। অ্যাঞ্জোর মুখের ওপর কঠোরভাবে জবাব দিল, ইন ইউর ড্রিমস এনজো। এই বলে সে সোফিয়ার হাত ধরে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। এদিকে অ্যাঞ্জো সাবিহার সুরৌল কোমর নজর কাড়া উরুর দিকে বাজে দৃষ্টিপাত করলো, যেন দু চোখ দিয়েই গিরে ফেললো সাবিহার মেদহীন মেয়েরই শরীরটা। সাবিহার রুমটা সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। রাগিবের বাড়ি ফেরার পূর্বেই গোছগাছের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছানো মাত্রই রাগিব বিছানায় শুয়ে পড়ল। কল লিস্ট হতে অ্যান্ড্রুর নাম্বার বের করে কল করতে যাওয়ার পূর্ব মুহূর্তেই রুমে সালমা বেগমের আগমন ঘটল। সালমা বেগম নক করে রুমে ঢুকতেই রাগিব বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একগাল হেসে ভদ্রতা সূচক কণ্ঠে বলল, এত কষ্ট করে রুম গুছিয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আন্টি। সালমা বেগম প্রত্যুত্তর করলেন না, বরং স্মিত হাস্যের রাগিবকে জিজ্ঞাসা করলেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, একদম সত্য জবাব দেবে তো? সালমা বেগমের এহেন প্রশ্নে রাগিব কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। ঠোঁট হতে সে হাসি উবে গেল। চেহারায় খানিকটা গম্ভীর ভাব এনে বলল, জি আন্টি, সত্য জবাব দেওয়ার মতো হলে অবশ্যই দিব। রাগিবের কথা মাটিতে পড়তে না পড়তেই সালমা বেগম সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, না হলে মিথ্যা জবাব দেবে? তেমন কিছু না আন্টি, আপনি কি প্রশ্ন করতে চান করুন। সালমা বেগম তৎক্ষণাৎ হাতের ছবিটি রাকিবের দিকে ধরে বললেন। ছবিতে তোমার সাথে এই মেয়েটি কে রাগিব? সালমা বেগমের হাতের ছবিটি দেখে রাগিব যেন আকাশ থেকে পড়ল। ক্ষণেই সালমা বেগমের হাত হতে ছবিটি এক প্রকার ছিনিয়ে নিয়েই বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার কাছে ছবিটি এলো কি করে?
সালমা বেগম রাগিবের সে প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না, উল্টো তাকে প্রশ্ন করে বসলেন। এটা তোমার কি হয় রাগীব? তুমি আমার মেয়েকে ধোঁকা দিচ্ছ না তো? রাগিব চট করে চোখ তুলে চাইল, দৃঢ় চিত্তে বলল, এসব কি বলছেন আন্টি? আমি সাবিহাকে ভালোবাসি। ওকে ধোকা দেওয়ার কথা কখনো চিন্তাই করিনি। তাহলে এই মেয়েটাকে? রাগিব কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল, অতঃপর দীর্ঘশ্বাস ফিরে বলল, ছবির মেয়েটা আমার বোন রামিসা। সালমা বেগমের সন্দেহ দূর হলো না, তিনি বললেন, আমার জানা মতে তোমার কোনো বোন নেই। দেশে শুধু তুমি আর তোমার বাবাই থাকতে। তাহলে ও তোমার বোন হলো কি করে? মিথ্যা বলছো না তো? রাগিব নিশ্চুপ রইল, কিছুটা পিছিয়ে বিছানায় বসে পড়ল, তবে ভেতরটা আবেগী হয়ে উঠল, আখিজোড়া অশ্রুতে সিক্ত হয়ে এলো। তবে সালমা বেগমের সম্মুখে নিজের অশ্রুকে নিয়ন্ত্রণ করে বলল, মিথ্যে বলে আমার লাভ নেই আন্টি। যে মানুষের অস্তিত্ব এই পৃথিবীতে নেই, সেই মানুষটির সম্পর্কে সবাইকে না জানানোই বেটার বলে মনে হয় আমার। সালমা বেগম রাগিবের কথায় খানিক ধাক্কা খেলেন, বললেন, এর মানে রামিসা আর বেঁচে নেই? রাগী পরিপূর্ণ চাহনিতে সালমা বেগমের পানে চাইল, বলল, না, ওর মৃত্যুর কারণ না জিজ্ঞেস করলে খুশি হব আন্টি। আর এই পর্যন্ত যা যা বললাম তার সবটাই সত্য। এই সত্য মানার মতো বিশ্বাস তো করতে পারেন আমাকে, তাই না? সালমা বেগম জবাব দিলেন না। রাগিবের নিকটে দাঁড়িয়ে সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিলেন, শোনালেন সান্ত্বনামূলক কিছু বাণী। রজনীর গভীরতা বেড়েছে, কমেছে পরিবেশের তাপমাত্রা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ চলছে ভেনিসে। যদিও শীতের প্রকোপ জানুয়ারির তুলনায় কম, তবে এই প্রকোপ বেড়ে যায় রাতে। রাতে যেন শীতল হাওয়াটা পুরো ভেনিস শহরকে জাপটে ধরে। এমনই এক হিম শীতল মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাবিহা, পরনে তার মোটা উলের সোয়েটার, হাতে এক মগ ধোয়া ওঠা কফি। তবে কফির উষ্ণতা পূর্বের তুলনায় কমেছে, কারণ মগে আর আছে অর্ধেক কফি। সাবিহা কফিতে চুমুক দিতে দিতেই ব্যালকনিতে রাগিব এসে উপস্থিত হয়। রাগিব তার পাশে দাঁড়িয়ে বলল, একা একাই কফি খেলে? সাবিহা মুচকি হেসে বলল, আপনি ফোনে কথা বলছিলেন বলে ডিস্টার্ব করিনি। তবে আপনি বললে আপনার জন্য আরেক মগ কফি বানিয়ে নিয়ে আসি। সাবিহার কথায় রাগিব বিস্তৃত হাসল, অতঃপর আচমকা সাবিহার হাত হতে কফির মগ নিয়ে বলল, নো নিড, এই কফিতেই আমার চলবে। এই বলে সে কফির মগে চুমুক দিল। রাগিবের এ কাণ্ডে সাবিহা খানিক আশ্চর্যান্বিত হলো, তবে মুহূর্তেই উষ্ণ ভালোবাসায় তার ঠোঁটের কোণে মিষ্টি হাসির উদয় হলো। রাগিব কফি খেতে খেতে বলল, দারুণ কফি বানাও তো তুমি। কাল সকালে আমাকে মাস্ট বি এক মগ কফি বানিয়ে দিবে। অবশ্যই, আই হ্যাভ নো প্রবলেম। তবে একদিন আপনার হাতের কফিও খাওয়াবেন আমায়। শেষ চুমুকে কফিটুকু শেষ করে ব্যালকনির ছোট্ট কাঠের টেবিলে কফির মগটা রাখলো রাগিব। অতঃপর বিনা বাক্যে আচমকা সাবিহাকে পেছন হতে জাপটে ধরল। অকস্মাৎ রাগিবের ছোঁয়ায় কিঞ্চিত চমকে উঠল সাবিহা। ওদিকে রাগিব বলল, তুমি চাইলে রোজই তোমাকে কফি খাওয়াতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এখন থেকে তুমি বলে ডাকবে। এতদিনে ভদ্রতার খাতিরে অপরিচিত হওয়ার সুবাদে না হয় আপনি বলে ডেকেছে, কিন্তু এখন আর না হয় তোমার কণ্ঠে তুমি ডাক শুনতে চাই। সাবিহা কিয়ৎক্ষণ নিশ্চুপ হয়ে রইল, অতঃপর মুচকি হেসে বলল, ঠিক আছে, শর্ত মানলাম। এখন থেকে তুমি করেই বলবো। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই বলে রাগিব নীরবে দাঁড়িয়ে রইল, কথা বলল না সাবিহাও। কিয়ৎ বাদে রাগিব সাবিহার কাঁধে থুতনি রাখল। তার এ ছোঁয়ায় অল্প বিস্তর কেঁপে উঠল সাবিহা। ধীরে ধীরে গভীর হলো রাগিবের স্পর্শ, আর এই স্পর্শে আপাদমস্তক কেঁপে উঠল সাবিহা। রাগিব লঘু কণ্ঠে ধীরে ধীরে বলল, জানো সাবিহা, তোমার ঠোঁটের হাসিটা আমাকে স্নিগ্ধ আবেশে আচ্ছাদিত করে। তোমার ওই হাসির প্রেমে যে আমি কতবার পড়েছি তা বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, তোমাকে কি আমি স্নিগ্ধ হই নামে ডাকতে পারি? এই বলে রাগিব সাবিহার কাঁধে অথর ছোঁয়ালো। সাবিহার অঙ্গ প্রত্যঙ্গে বয়ে গেল শিহরণ। আবেশে আখিজোড়া বন্ধ করে ফেলল সে। নিম্নকণ্ঠে ছোট্ট করে জবাব দিল, হুম। আজকে আমি স্নিগ্ধময় স্নিগ্ধতায় নিজেকে আবিষ্ট করতে পারি।
সাবিহা জবাব দিল না। রাগিবের স্পর্শ গভীর হলো। সাবিহা কোনো মতে মাথা নাড়িয়ে বলল। হুম। অতঃপর রাগিব সাবিহাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার দৃষ্টিতে মাদকতা মিশ্রিত। সে দু চোখ ভরে তার স্নিগ্ধময়ীর লাজুক রূপ দেখতে লাগলো। এদিকে সাবিহা ভীষণ লজ্জায় নতমস্তকে দাঁড়িয়ে রইল। তারে লাজুক চাহনি দারুণভাবে ঘায়েল করল রাগিবকে। অতঃপর রাগিব বিনা বাক্যে সাবিহাকে পাজা করে তুলে রুমের দিকে পা বাড়ালো। সকালে নাস্তা সেরে রিডিং রুমে বসে একধারে বই পড়ছিল সালমা বেগম। হঠাৎ আশপাশ হতে স্ফুলিঙ্গের মৃদু শব্দ শুনতে পেলেন তিনি। তার মস্তিষ্ক সতর্ক হলো। দ্রুত উঠেই রিডিং রুমের বৈদ্যুতিক সংযোগগুলো দেখলেন। পুরো রুম ঘুরে সবই ঠিকঠাক পেলেন। এবার তার সন্দেহ হলো রিডিং রুমের ওই ছোট্ট রুমটিতে স্ফুলিঙ্গের শব্দ হচ্ছে। তিনি দ্রুত পায়ে ওই রুমটির দিকে এগিয়ে গেলেন। দরজায় আড়ি পেতে শুনলেন ভেতরের অবস্থা। হ্যাঁ, স্ফুলিঙ্গের শব্দ ভেসে আসছে। ক্ষণে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি। দ্রুততার সহিত ফোন এনে কল দিলেন নিকটস্থ মেকানিককে। জরুরি ভিত্তিতে তাদের বাড়িতে আসতে বলেন। ততক্ষণে সালমা বেগম বাহির হতে স্ফুলিঙ্গের শব্দের উৎস খুঁজতে লাগলেন। খোঁজার এক পর্যায়ে তিনি নিচে ঝুঁকে দরজার নিচ হতে ঠান্ডা হাওয়ায় উপস্থিত পেলেন। তৎক্ষণাৎ অস্ফুট স্বরে বললেন। নিশ্চয়ই এসির মিটারে স্পার্ক হয়েছে, এখন বাস না হলেই হয়। এই বলেই তিনি রুমটি হতে নিরাপদ দূরত্ব বজায় রাখলেন। এই ঘটনা জানাতে তিনি ফোন লাগালেন আফসার সাহেবকে। কিন্তু জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকায় আফসার সাহেব কল রিসিভ করলেন না। এদিকে 10 মিনিটের মাঝেই মেকানিক এসে উপস্থিত হলো। তারা দরজা খোলার জন্য সালমা বেগমের নিকট চাবি চাইল। কিন্তু আফসার সাহেবের এই রুমের চাবি তার কাছে নেই। ফলে আর উপায় না পেয়ে বিপদাপন্ন পরিবেশেই মেকানিকরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো। দেখলো এসির মিটারে স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে এসি। পরিস্থিতি সংকটপূর্ণ দেখে মেকানিকরা তৎক্ষণাৎ কাজে নেমে পড়ল। খানিক বাদে তারা জানালো এই স্ফুলিঙ্গের কারণ হলো 48 ঘন্টার বেশি সময় একটানা এসি চলমান থাকা। সালমা বেগম অনুমান করলেন আফসার সাহেব রুম হতে বেরিয়ে যাওয়ার পূর্বে এসি বন্ধ করেনি। তারই ফলাফল স্বরূপ আজ এই স্ফুলিঙ্গের সৃষ্টিপাত। মেকানিকরা তাদের কাজ করে চলে যেতেই সালমা বেগম আফসার সাহেবের সেই রুমে ঢুকে পড়লেন। এতক্ষণ বেশ কষ্টে নিজের কৌতূহল দমিয়ে রেখেছিলেন তিনি। আফসার সাহেবের এই রুমের প্রতি তার কৌতূহল পহেলা হতেই তিনি খুব করে জানতে চাইতেন আফসার সাহেবের তাদেরকে এই রুমে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন। কি আছে এই রুমে যার জন্য এত নিষেধাজ্ঞা? সালমা বেগম পুঞ্জীভূত কৌতূহল মেটাতে রুমে ঢুকলেন। এক নজরে পুরো রুম ভালোভাবে দেখলেন। রুমে অবস্থিত ডেস্কের ফাইলগুলো দেখলেন, তবে বুঝতে পারলেন না কিছুই। এক পর্যায়ে ডেস্কের ড্রয়ারগুলো খুলতে লাগলেন তিনি। প্রথম ড্রয়ারে পেয়ে গেলেন একটি বক্স। বক্সটি সুন্দর নকশা করা কাগজে মোড়ানো। লাল রঙের একটা ফিতা দিয়ে বক্সের মুখ কোনো মতে আটকে রাখা। বাক্সটি দেখে সালমা বেগমের কৌতূহল পূর্বের তুলনায় আরও বেড়ে গেল। তিনি বাক্সটি ডেস্কে রেখে প্রথমে সেটির ফিতা খুললেন। অতঃপর বক্সটি উন্মুক্ত করতেই তিনি আশ্চর্যান্বিত হলেন। বাক্সে রাখা জিনিসগুলো দেখে তিনি যেন আকাশ হতে পড়লেন। আফসার সাহেবের গুপ্ত সেই রুমটিতে সালমা বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি স্তব্ধ ও অবিশ্বাসে পূর্ণ। বক্সে এমন কিছু থাকবে তা তিনি অনুমানও করতে পারেননি। বক্সটিতে একটি রক্তাক্ত কাপড়ের অংশ ও কয়েকটি ছবি রাখা। ছবিগুলো আর কারণ নয়, বরং আফসার সাহেব ও রামিসার। রামিসাকে চিনতে প্রথমে একটু অসুবিধা হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি রামিসাকে পুরোপুরি চিনে ফেলেন। বাক্সে রাখা ছবিগুলোর মাঝে কয়েকটি ছবিতে রামিসা চোখ বুঝে আফসার সাহেবের কাঁধে মাথা রেখে বসে আছে। কয়েকটি ছবিতে দুজন বেশ ঘনিষ্ঠ অবস্থায় বসে আছে, তবে সেসব ছবিতেও রামিসার চোখ জোড়া বন্ধ। ছবির পারিপার্শ্বিক পরিবেশ দেখে মুহূর্তেই অনুমান করা যায় ছবিগুলো কোনো ক্লাবে তোলা হয়েছে। সালমা বেগম মিলিয়ে দেখলেন বক্সে রাখা রক্তাক্ত কাপড়ের অংশটি রামিসার গলায় ঝুলে থাকা শর্ট স্কার্ফের একটি অংশ। এসব দেখেই সালমা বেগম স্থির থাকতে পারলেন না। ধপ করে মেঝেতে বসে পড়লেন। তার মুখ দিয়ে টু শব্দটুকু বের হচ্ছে না। ভেতরটা অবিশ্বাস্য করে এই ছবিগুলো দেখে ভেঙে চুরমার হয়ে গিয়েছে যেন। তিনি আফসার সাহেব ও রামিসার এ ধরনের ছবি মোটেও আশা করেননি। সালমা বেগম শূন্য মস্তিষ্কে কিয়ৎক্ষণ বসে রইলেন। অনুভব করলেন চারপাশের কঠোর নীরব পরিবেশ। অনুভব করলেন তার অন্তরের সকল বিশ্বাস আশা আজ ভোতা হয়ে গিয়েছে। নিজের স্বামীকে এমন আপত্তিকর ছবিতে দেখে সালমা বেগমের শরীর গুড়িয়ে গেল।
মুহূর্তেই আফসার সাহেবও রামিসার জন্য তার হৃদয়ে একরাশ ঘৃণার জন্ম নিল। আখিজোড়া বেড়ে গড়িয়ে পড়ল আস্থা ভঙ্গের যন্ত্রণার অশ্রু। তিনি কাঁদতে লাগলেন, নীরবে কাঁদতে লাগলেন। কত সময় গড়িয়ে গিয়েছে তা জানা নেই সালমা বেগমের। চাপা কান্নার ফলে মাথাটা ভারী হয়ে এসেছে, নাকের উপরাংশে মৃদু ব্যথা অনুভব হচ্ছে। নোনা জলের অশ্রুতে দুগালো আঠালো হয়ে এসেছে। কিয়ৎক্ষণ হাতে থাকা বক্সটির দিকে এক দৃষ্টিতে চেয়ে থেকে উঠে দাঁড়ালেন তিনি। বক্সটি পুনরায় ভালোভাবে ফিতা দিয়ে মুড়িয়ে সেটি সহ রুমে হতে বেরিয়ে এলেন তিনি। তার দৃষ্টি দৃঢ়, যেন ভেঙে পুনরায় গড়ে ওঠা একটি মূর্তি তিনি। বাক্সটি নিয়ে রুমে এসে দরজা আটকে দিলেন তিনি। সেটি বিছানার উপর অবহেলায় রেখেই ওয়াশরুমে চলে গেলেন তিনি। মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে ফোলা চোখে আয়নায় তাকালেন। মনস্থির করলেন রামিসার সম্পর্কে রাগিবকে সব জিজ্ঞেস করবেন, এমনকি আফসার সাহেব ও রামিসার মধ্যকার সম্পর্ক নিয়েও জিজ্ঞেস করবেন। নিজের বোন সম্পর্কে রাগিব নিশ্চয়ই এসব তথ্য জানাবে। মোট কথা, সালমা বেগম এসব ছবি সত্যতা জানার জন্য আফসার সাহেবের ফেরার অপেক্ষা করতে পারবেন না। অধৈর্য হয়ে পড়বেন, আর নিশ্চয়ই এ ধরনের কথা ফোনে বলা যায় না। সালমা বেগম হাত মুখ ধুয়ে রুমে চলে আসলেন, বাক্সটি নিয়ে আলমারিতে রেখে দিলেন। অতঃপর অবসন্ন শরীরটা নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। মিনিট পাঁচেকের মধ্যেই ঘুমের দেশে তলিয়ে গেলেন তিনি। দুপুরে বাইরে থেকে খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরেছে রাগিব ও সাবিহা। তাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। সাবিহা পোশাক বদলিয়ে রাগিবের পাশে সোফায় বসল। অনেকটা অনুরোধের সুরে রাগিবকে বলল, আচ্ছা শোনো, পরশুদিন আমার এক ফ্রেন্ডের বার্থডে পার্টি, আমাকে ইনভাইট করেছে, তুমি চলো না আমার সাথে। রাগিব ফোনে মগ্ন ছিল। সাবিহার কথা শুনে সে ফোন রেখে তার দিকে চাইল। মৃদু হেসে বলল, যাওয়া কি খুব জরুরি? সাবিহা তৎক্ষণাৎ ভ্রু উঁচিয়ে বলল, গেলে কোনো সমস্যা? অবভিয়াসলি নট, কোনো সমস্যা নেই। গুড, আসলে আমি তোমাকে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছিলাম। দেখাতে হবে না আমার হাজবেন্ড কত হ্যান্ডসাম। সাবিহার শেষোক্ত কথা শুনে রাগিব ফোন রেখে সাবিহার দিকে চেয়ে ফিরে বসল। সোফার ব্যাক রেস্টের উপরাংশে ডান হাত রেখে পায়ের উপর পা তুলে চমকপ্রদ গলায় বলল, ওয়াও, আজ প্রথম তোমার কাছ থেকে নিজের প্রশংসা শুনলাম, ভালো লাগলো। রাগিবের এহেন কথার ধরনে সাবিহা কিছুটা লজ্জা পেল, তবে নিজের লাজুক ভাব দমিত রেখে বলল, এখন থেকে ডেইলি শুনবে। ডেইলি? সিরিয়াসলি? ডেইলি তোমার মুখে আমার প্রশংসা শুনলে আমি হাওয়ায় উড়বো। রাগিবের কথায় সাবিহা সশব্দে হেসে উঠল। খানিক বাদে বলল, তুমি কি জানো এই ফেব্রুয়ারি মাসে এখানে কার্নিভাল কার্নিভাল ফেস্টিভ্যাল হয়? রাগিব এরপর ব্যাপারে সম্পূর্ণভাবে অনবগত হওয়ার ভান করে বলল। না তো, কি হয় ফেস্টিভ্যালে? সাবিহার অতি আগ্রহের সহিত রাগিবকে বলল, কার্নিভাল ফেস্টিভ্যাল ভ্যানিসের ওয়ান অফ দ্য এনসিয়েন্ট ট্রেডিশনের একটি। এখানে সবাই মাস্ক পরে, বিভিন্ন ডিজাইনের ড্রেস পরে, মাস্কগুলোর ডিজাইনও নজর কাড়া হয়। সবচেয়ে বড় কথা, এখানে ফুল ফেসড মাস্কগুলো বেশি থাকে। এই কারণে কেউ কাউকে খুব একটা চিনতে পারে না। হ্যাঁ, বাহ, বেশ ইন্টারেস্টিং একটা ফেস্টিভ্যাল তো। আমরা ফেস্টিভ্যালে যাব। ওকে ওকে। এই বলে রাগিব সাবিহার দিকে কিয়ৎক্ষণ চেয়ে রইল। অতপর জিজ্ঞেস করল, তুমি কি সিসিলি গিয়েছো কখনো? ভ্যানিসের বাইরে কখনো যাওয়া হয়নি আমার। আচ্ছা, তোমাকে একদিন সিসিলি নিয়ে যাব আমি। শহরটা অনেক সুন্দর। তুমি গিয়েছো? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ওখানে থাকে। ও, তাহলে সিসিলি গিয়ে একদিন ঘুরে আসা যায়। এভাবে রাগিব ও সাবিহার মাঝেই কথাবার্তা চলতে লাগলো। রাত 10টা নাগাদ প্রত্যেকে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। সাবিহা আগামীকালকের ক্লাসের পড়া শেষ করে ঘুমিয়ে পড়ল। রাগিবও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে দরজায় কারোর করাঘাতে তার প্রস্তুতি বিঘ্নিত হলো। সে উঠে গিয়ে দরজা খুলে দেখল সালমা বেগম শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। সালমা বেগম প্রথমে রাগিবকে কিছু বললেন না। রাগিবের দিকে শীতল চাহনিতে চেয়ে তার কাঁধ ছাপিয়ে সাবিহাকে একবার দেখে নিলেন। সাবিহাকে ঘুমাতো দেখেই সালমা বেগম গমগমে গলায় বললেন, রাকিব, আমার রুমে একটু এসো, জরুরি কথা আছে।
এই বলে সালমা বেগম পিছনে ফিরে নিজের রুমের দিকে পা বাড়ালেন। এদিকে তার এহেন কথার ধরনে রাগিব কিছুটা চিন্তিত হলো, তবে বেশি চিন্তা ভাবনা না করে সালমা বেগমের পিছু পিছু গেল সে। রাগিব রুমে আসতেই সালমা বেগম রুমের দরজা আটকিয়ে দিলেন, কোনোরূপ ভূমিকা ছাড়াই বললেন, রাগিব, তোমার বোনকে নিয়ে কিছু জিজ্ঞাসা করার ছিল। সে প্রশ্নটা করব, আশা করি তুমি কিছু মনে করবে না, এবং এ বিষয়ে জানলে আমাকে জানাবে।